অতিথিকে নিয়ে বসতে একটু দেরি হয়ে গেল। যাক, আমরা আলোচনায় চলে যাই। আপনারা যেমনটি জানেন, আমি ফেসবুক এবং ইউটিউবে ঘোষণা দিয়েছিলাম যে আজকে ক্যান্টনমেন্টের ভেতরে কি কি ধরনের নষ্টামি, নোংরামি এবং এই দেশবিরোধী কার্যকলাপ চলে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সাথে 3 জন অতিথি যুক্ত আছেন। আমি শুরুটা একটু করে নিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সকলেই আসলে 5ই আগস্টের পর থেকে একটা গোলকধাঁধার ভেতরে পড়ে গিয়েছিলাম। আমরা একটু অন্তত জানতাম যে আওয়ামী লীগ কখনো মুসলমান হইতে পারে না, ওদের আলাদা একটা ধর্ম, ওদের ধর্মীয় গ্রন্থ আছে, ওদের শেষ নবী আছে একজন। সো এরা 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 ধর্ম হিসাবেই রাজনীতিটাকে প্র্যাকটিস করে। সো ওদের ধর্ম, এই ধর্মের যেই বই, যেই নবী, সেটাকে পালন করবে। এদের নামাজ রোজা পড়ে আপনি হয়তো অনেক আলেম আমার এই ব্যাপারটা নিয়ে আপত্তি জানাইতে পারেন, কিন্তু আমি মনে করি এদের নামাজ রোজা পড়ে খামাখা সময় নষ্ট না করে দুনিয়ায় কিছু কাজ টাজ করলো, তারপরে মত্তদ খায় সময় ব্যয় করলে, এটাও তার জীবন অন্তত ফুর্তিতে কাটলো। কিন্তু এর দুনিয়া আখেরাত দুইটাই শেষ। এইখানে আপনি মসজিদে বসে বসে তারপরে নামাজও পড়লেন, সময়টা নষ্ট করলেন, আবার ফের ওইদিকে যায় তো প্যাদানি খাবেন। তো প্যাদানি যেহেতু খাবেন, যেটুকু আনন্দ ফুর্তি করার দুনিয়ায় করে নেন। এই ওয়াকার আমাদেরকে বারবার বিভ্রান্ত করেছে, আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। আমাদের কাছে এসে তারপরে বলা হয়েছে তিনি হচ্ছে মাগরিব থেকে এসা পর্যন্ত কোরআন ছাড়া আর অনেকগুলো নাকি ইসলামী বই সে নিয়ে সেখানে বসেন, এগুলো নিয়ে তিনি অনেক গবেষণা করেন। জীবনে কোনোদিন তার তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই। এই হচ্ছে আমাদের ওয়াকার। তো ধর্মের প্রতি কিছুটা দুর্বলতা তো ছিলই, আছে, সারা জীবনে থাকবে ইনশাল্লাহ। তো সেই দুর্বলতা থেকে মনে করেছিলাম এই লোকটা হয়তো ভালো, কিন্তু আমরা যদি বাস্তবতাটা দেখি একদম শুরু থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে কে? ওয়াকার। হাসিনাকে ওই দেশে পাঠিয়েছে কে? শান্তিমতো। হাসিনা তো পালিয়ে যায়নি, হাসিনাকে সেই দেশে সুন্দরভাবে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ওই দেশে পাঠানো হয়েছে। এই দেশের বিমান বাহিনী গিয়ে তাদেরকে দিয়ে এসেছে, সেই বিমান বাহিনী আবার ফেরত এসেছে। সেই বিমান বাহিনীর ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের সাথে খুব তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের যে কনেকে কিন্তু ঠিকই সুন্দরভাবে বরণ করা হয়েছে। তারপরে থেকে শুরু করে 32-এর বাড়ি ভাঙতে যাওয়ার পরে তারা বাধা দিয়েছে। এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে যত ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যা যা করার দরকার সেটা সেনাবাহিনী করে যাচ্ছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, সেই সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের লোকজনকে ধরতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় ফোন করে করে সরকারের ভেতরে আসিফ নজরুলকে ঢুকিয়েছে এই সেনাবাহিনী। অতএব যত সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনীর উপরে থাকা। এখন অনেকের কাছে একটা প্রশ্ন হইতে পারে যে ভাই 5 তারিখে তো এই ওয়াকার বাংলাদেশের পক্ষে ছিল, 5 তারিখে ওয়াকার তো সাহসী মানুষ না, ভীষণ রকমের একজন ভীতু মানুষ। ঘাটটার মধ্যে পাড়া দিয়ে এই সেনাবাহিনীর যারা জুনিয়র, তারপরে মিড লেভেলের অফিসার আছে, সিনিয়র কয়েকজন অফিসারও আছে, তাদের কারণে বাধ্য হয়েছে। এই ওয়াকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর আন্তর্জাতিক যে চাপ ছিল সেগুলো আপনারা জানেন, এখনো পর্যন্ত সেটা আছে, যেই কারণেই সেনাবাহিনী এখন পর্যন্ত ওয়াকারের নির্দেশে যা চায় সেটা করতে পারছে না। তো আমি আমার আলোচনাটা আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু বলে নিলাম। মূল আলোচনা যারা করবেন তারা আপনাদেরকে জানাবেন আসলে সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, আমাদের দেশ আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে। তো আমরা হাসান নাসের আপনাকে দিয়ে শুরু করি। স্যার, আপনি বলুন কি অবস্থা। আপনাকে নিয়ে আমরা দেখলাম যে বেশ কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। ডিজিএফআই নিয়মিত যেটা করে থাকেন, এগুলো আমরা জানি, ডিজিএফআই কিছু সেল থাকে, তাদের কিছু ভিডিও এডিটর তারা নিয়োগ দিয়ে রাখেন, যাদেরকে নিয়ে যখন তাদের খুব বেশি সমস্যা হয় একজনের বিরুদ্ধে, তখন তাকে নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটা ঢালাওভাবে ভিডিও তৈরি করে, কিংবা অনেক সময় আছে যে তাদের হাতে অনেক হানি ট্র্যাপ দেওয়া লোকজন থাকে, তাদের কথা না শুনলে তারপরে সেটা ছেড়ে দেয়। তো আপনি যেহেতু হানি ট্র্যাপে যেহেতু পা দেননি, আপনার মানি ট্র্যাপও যেহেতু নেই, তারা বানিয়ে টানিয়ে একটা ভিডিও ছেড়েছে। তো এই ভিডিও ছাড়ার কারণ কি? সেনাবাহিনী হঠাৎ করে আপনার প্রতি এত ক্ষেপলো কেন? আমি কি ওই ভিডিওটা আগে এক্সপ্লেন করব নাকি কেন ক্ষেপলো সেটা এক্সপ্লেন করব? না, ভিডিও এক্সপ্লেন করতে পারেন, আপনার ইচ্ছা। আমি মনে হয় শুরু করতে পারেন। কিছুটা জিনিস আমি মনে হয় দেশবাসীর জানা উচিত। 5ই আগস্টের পরে একটা পুরা জুলাই আন্দোলনের সাথে অবসরপ্রাপ্ত অফিসার যারা হাসিনার আমলে সাফার করেছিল, বিভিন্নভাবে অন্যায়ভাবে শাস্তিপ্রাপ্ত হয়ে যারা চাকরি হারিয়েছিল, তারা
এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আন্দোলন যখন হাসিনা পালিয়ে গেল তখন তারা একত্রিত হয়ে এর মধ্যে বিরাট একটা অংশ ছিল ইয়াং অফিসার, তারা সবাই হইচই শুরু করে এবং একত্রিত হয়ে তারা চেষ্টা করে যে আমরা এখন প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করব বা তার সামনে নিয়ে আমরা বিচার চাইব। আমি তখন এটাকে বলি যে না, এটা সেনাবাহিনীর তো এইভাবে দাবি আদায় করে না, তোমরা সবাই তোমাদের কি সমস্যা আছে, তাদেরকে একত্রিত হইতে বলি রাওয়াতে বসে সবারটা, এবং তারা আমার নেতৃত্ব দাবি করে যে আপনি আসেন, আপনার নেতৃত্বে আমরা ঘেরাও করবো। বললাম না, আমি তো এই পদ্ধতিতে যেতে রাজি না। তখন ওদেরকে বলি আমি অ্যাপ্লিকেশন করতে, সেই অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর মাসে দাখিল হয় সেনা প্রধান বরাবর এবং চিফ অ্যাডভাইজার বরাবর প্রপার চ্যানেলে, কিন্তু ওইটাকে নিয়ে তারা ফেলে রেখে দেয়। যারা অ্যাপ্লিকেশন করছে দে ওয়ার ফ্রি টু অ্যাপ্লাই। এখন এর মধ্যে কে সত্যিকারের ক্রিমিনাল, কে ইনজাস্টিসের কারণে যার চাকরি হারাইছে সেটা তো আমার জানার কথা না, সেটা আর্মি হেডকোয়ার্টার বিবেচনা করবে। বাট আমাদের একটা চাহিদা ছিল যে এটাকে নিরপেক্ষ কমিশন দিয়ে যাচাই করতে হবে। যে অফিসাররা কর্নেল ব্রিগেডিয়ার হিসেবে অন্যায় করেছে সেই অফিসারই এখন মেজর জেনারেল আর্মিতে বা তার ঊর্ধ্বতন অফিসার, তারা কখনো সেই বিচারটাকে রিভিউ করতে চাইবে না। সেইটাই আমার দাবি ছিল যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বা সশস্ত্র বাহিনীর আভ্যন্তরীণ কোন রিভিউ বোর্ডের দাবি আমরা মানবো না, এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হইতে হবে। সেনাবাহিনী একতরফা ভাবে এটার উপরে কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা মিনিস্টার অফ ডিফেন্সে গত 12ই জানুয়ারি চিফ অ্যাডভাইজারের সাথে 30 ডিসেম্বর দেখা করে আসার পরে 12ই জানুয়ারি আমরা মিনিস্টার অফ ডিফেন্সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, যেটা সেনাবাহিনীর নির্দেশনায় সেক্রেটারিকে বলে দেওয়া আছে যে আপনি পাঠাবেন না, এবং প্রিন্সিপাল সেক্রেটারি এটার সাথে ইনভলভ। তার সাথে যোগাযোগের চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। এরা সব একটা নেটওয়ার্ক। যে কোনো নাগরিকের অধিকার আছে, এটা গণপ্রজাতন্ত্রী সরকার, এটা সরকারের জন্য জনগণ না, জনগণের জন্য সরকার। কিন্তু যখন চেয়ারে বসে যায় সবাই ভুলে যায়। এবং এই প্রতিরক্ষা সচিব 12ই জানুয়ারি থেকে সেই অ্যাপ্লিকেশন গুলো আটকে রেখেছে এবং ওনাকে বলে ওনার কাছে 2বার আমরা দেখা করেছি। উনি বলেন যে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে এই ফাইল পাঠাতে নিষেধ করেছেন। আমি এখন জাতির কাছে জানতে চাই যে কোন নাগরিকের আবেদন প্রধান উপদেষ্টা বরাবর মানে চ্যানেল ফলো করে সাবমিশনের পরে সেটা কোনো একটা পর্যায়ে আটকা রাখার কোনো অধিকার আছে কিনা, সেটার উপরে আমাদের আন্দোলনটা শুরু। এখন বলতে হবে যে আমরা কিসের উপরে, কি বিষয় নিয়ে আমরা এই সংস্কার, সশস্ত্র বাহিনীর সংস্কার চাচ্ছি। এখন সংস্কারের বিষয় হচ্ছে যে এই গত 16 বছরে আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে অফিসাররা চাকরি হারিয়েছে, যেটা অতীতে কখনো হারায়নি। অতীতে সামান্য কারণে একটা রাজনৈতিক সরকার আর এক রাজনৈতিক সরকারের পক্ষের লোকদেরকে অবসর দিয়ে দিত, কিন্তু গত 16 বছরে একটা বিরাট অংশকে শুধু চাকরিচ্যুতই করে নাই, তাদেরকে মনে করছে বিপদ, এরা আমার পক্ষের লোক না, তাদেরকে চাকরিচ্যুত করছে, কাউকে জেল জুলুম গুম করেছে। তার প্রধান সাক্ষী হচ্ছে কর্নেল হাসিন, তাকে ইউনিফর্ম পরা চাকরিরত অবস্থায় তাকে গুম করে 45 দিন আর্মি ইন্টারোগেশন সেলের ফ্লোরের মধ্যে জম টুপি পরায়, হ্যান্ডকাপ পরায় শুয়ে রাখা হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে কোনো সরকার কখনো তার অধীনস্থ অফিসারকে এইভাবে গুম করে তার আর্মি ইন্টারোগেশন সেলে আটকে রাখে না। তারপরে তাকে একটা ভুয়া কোর্ট মার্শালের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করে, তাকে জেল দেয় এবং পরবর্তীতে আবার তাকে গুম করে যখন তাকে বরখাস্ত করায়। পুরো জিনিসটা এখন আমি হাসিন এখানে আছে বলে বলছি না, হাসিন 3 বাহিনীতে চাকরি করেছে, র্যাব, তৎকালীন বিডিআর এবং আর্মি। আর্মির কালীন সময়, শান্তিকালীন সময়ের সর্বোচ্চ এখনো পর্যন্ত যেটা আছে পুরস্কার আছে বীরত্বের জন্য, বীর প্রতীক, সেটা সে পেয়েছে। বিডিআর এ সে পেয়েছে বিডিআর মেডেল, পুলিশে পেয়েছে প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল। এখন এইরকম একটা অফিসারকে এইভাবে তাকে হয়রানি করা হয়েছে, তাকে তার অত্যাচার করা হয়েছে, তার পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন এই বিচার কিন্তু সেনাবাহিনী বা এই ধরনের আরো অনেক উদাহরণ আছে। এখন সেনাবাহিনী যেটা করতেছে, তারা এই আমাদের চাপের ওসিলায় একটা নামমাত্র বোর্ড, ভুয়া বোর্ড বানায় জেনারেল শাহিনের আন্ডারে। এন্ড হু ইজ দিস শাহিন? ইন্ডিয়াতে কোর্স করা, এই ইয়ার আগে 5ই আগস্টের আগে সে পুরা আওয়ামী লীগের একজন স্পেন্সার, আপনাদের ভাষায় যেটা। এর সাথে আছে সিজিএস জেনারেল শামীম,
আর আছে লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ, এই তিনজন হচ্ছে পিএসও এখন, আর শাহিন হচ্ছে এনডিসির কমান্ডার। এরা সব কিন্তু একর ঘোর আওয়ামী লীগার এবং রয়ের এজেন্ট যাদেরকে বলা হয়, অনেক সময় দাবি করে অনেকে, তারা এখনো পুরো জিনিসটাকে কন্ট্রোলে রেখেছে। তারা পুরো জিনিসটা, এবং তার আন্ডারে যারা কাজ করতেছে ডিএমআই এবং আর্মি সিকিউরিটি ইউনিট, এই রকে জেনারেল ওয়াকারকে চালাচ্ছে এই অফিসার গুলো। এরা যখন দেখতেছে যে আমরা এই অফিসারদের ব্যাপারে দাবিটাকে শক্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং শুধু এই অফিসার না, আমরা কিন্তু আয়না ঘরের বিষয়টাকে নিয়ে আন্দোলন করতেছি, গুম কমিশনের সাথে গুম বিষয়টাকে যাতে চাপা দেওয়া না হয় সেটার জন্য আমরা চাপ সৃষ্টি করতেছি, আইসিটির সাথে যোগাযোগ রাখতেছি, বিডিআর হত্যা নিয়ে কথা বলতেছি, এবং বঞ্চিত অফিসার তো আছেই, যেটা ওদেরকে আমরা একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসছি, যে সাধারণ জনগণের মতো যে প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টার সামনে কমিশন অফিসাররা চাকরি হারিয়েছে বলে যে দাঁড়াবে আন্তর্জাতিক মহলে, দেশ এটাকে ভালোভাবে দেখবে না আমাদের এই অবস্থাটাকে। সেই জন্য আমি বলছি তোমরা অ্যাপ্লাই করো এবং তোমরা বিচার পাবা, কিন্তু সেটা নিয়ে কোন রকমের আগ্রহ বা একটা ভুয়া ভোট করে তাদের পছন্দের লোকদেরকে নিয়ে আসে এবং ডেকে ডেকে দিচ্ছে যে তোমাকে এই বোর্ডে দিব, প্রমোশন দিব, তুমি এখন ওনার থেকে আলাদা হয়ে যাও। এবং এই যাদেরকে একটা এই ভিডিওতে ক্রিমিনাল হিসেবে বলছে যে আমি এদেরকে নিয়ে জাস্টিস ফর কমরেডস খুলেছি, ওদেরকেই আবার আমার গ্রুপ থেকে বের করে নিয়ে যে তারা কাউকে এনসিপি তে পুশ করছে, ডিজিএফআই এবং এজেন্সিরা, কাউকে আলাদা এই কমরেডস গ্রুপ বানিয়েছে। এই কমরেডস গ্রুপ জাহাঙ্গীর গেটের সামনে এসে আমাদের এই গ্রুপের অফিসারদের মাধ্যমে রীতিমতন আমাকে এবং কর্নেল হাসিনকে চাপাচাপি করছে আমরা যেন জাহাঙ্গীর গেটে যাই। ইট ওয়াজ এ ট্র্যাপ, এবং উই রিয়েলাইজড ইট দ্যাট ইটস এ ট্র্যাপ। সৈনিকদেরকে নিয়ে এসে জাহাঙ্গীর গেটের মধ্যে চিল্লাচিল্লি করা, উই ডিড নট গো। এবং পরবর্তীতে দেখলাম তাদেরকে অ্যাসোসিয়েশন করতে দেওয়া হয়েছে, এবং দে আর অল ফাইন্যান্সড বাই ডিজিএফআই অর এএসইউ অর টিএমআই, ডাইরেক্টলি তারা এগুলো করতেছে। এই জিনিসগুলো করে কিন্তু এখনো এই অস্থিতিশীলতা বজায় রাখতেছে, এবং যখন দেখতেছে যে এই জিনিসগুলো, এবং হাসিনকে কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে আমাদের এই গ্রুপ থেকে বের করে নেওয়া, তার জন্য প্যাকেজ আলাদা অফার করা হয়েছে, এবং ইয়াং অফিসাররা যারা চাকরিহীন ছিল তাদেরকে অল্প কিছু উল্টাপাল্ট, আমি যেটাকে বলি গিলা কলিজা, রান থান সব আগের করাপ্টেড অফিসাররা এখনো খাচ্ছে, এবং তাদের কাছে যে অবৈধ টাকা আছে ওগুলোর থেকে তারা প্যাকেজ অফার করতেছে এক একজনকে এক এক রকম। তোমাকে একটা কাজ দিলাম, অমুককে একটা কাজ দিলাম, একটা কন্ট্রাক্টরি দিলাম, তোমার এটা করলাম সেটা করলাম, এবং একইভাবে এই বিডিআর এর শহীদ পরিবারকেও একইভাবে বিভিন্ন রকম টোপ দিয়ে দিয়ে তাদেরকে নিউট্রালাইজ করে রাখছে, এবং এদেরকে নিয়ে মাঝে মাঝে মিটিং করায় এবং বলে যে এরকম আমি নাকি বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। আমি কখনো বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যর্থ হয়নি, বাট হত্যা, মিথ্যা হত্যার আসল হত্যাকারীদেরকে পরিকল্পিতভাবে মাইক্রোবাসে, অ্যাম্বুলেন্সে উঠায়, প্লেনে উঠায় দেশ ত্যাগ করায় দিয়ে যারা কম নির্দোষী বা একেবারে নির্দোষ তাদেরকে জেলে ভরে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে, আমরা প্রমাণ দিব যে কারা সত্যিকার হত্যাকারী কারা ছিল, এবং তাদেরকে এবং পালাতে সুযোগ দেওয়া হয়েছে। 1000টা প্রমাণ দেখাতে পারবো যে হত্যাকারীদের এবং বিডিআর এর সমস্ত লোক, 10,000 লোক বিডিআর এর পিলখানাতে ছিল, তাদেরকে 2 দিন ধরে কোন রকম কর্ডন না করে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যেই আসল হত্যাকারীরা পালাই গেছে, এবং তারপরে ওদেরকে যারা ফেরত আসছে, যারা স্বীকার করতে চাইছে, আসল ঘটনা বলতে চাইছে, তাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন রকম, প্রথমে সুইসাইডের গল্প বলছে, তারপরে যখন দেখছে যে সুইসাইডের গল্প নিয়ে ক্রাইসিস শুরু হয়ে গেছে, তারপরে সবাইকে হার্ট অ্যাটাকে মারা শুরু করছে। এবং এটা কিন্তু একটা দুইটা না, 30, 40, 50টার কাহিনী। যারাই সাক্ষী দিতে চাইছে, আসল ঘটনা বলতে চাইছে, তাদেরকে এইরকম পরিণতি ভোগ করতে হয়েছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর র্যাঙ্কের একটা অফিসার, তাকে টোটালি গায়েব করে দিছে, সে কোনো হিসাবের মধ্যে নাই। আওয়াল, খন্দকার আওয়াল, সুবেদার মেজরকে নিয়ে অনেক হইচই হচ্ছে, আওয়ালকেও তো ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। এর কোন রকম মানে স্বীকৃতি কোনো ইয়ে নাই কেন? হয় সে বিদ্রোহী হিসেবে থাকবে, হয় সে কোনো অংশে বিদ্রোহে অংশগ্রহণকারী নাই বলা হবে, অথবা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এটার একটা প্রমাণ থাকতে হবে। এই সমস্ত জিনিস সমস্ত উল্টাপাল্টা হচ্ছে। একজন এখন আমাকে বলতেছে যে আমি রয়্যাল এজেন্ট, আমি 2010 সালে রয়্যাল এজেন্ট হিসেবেই তো আমি বিডিআর এর হত্যা রিপোর্টের নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমি জাতির কাছে সেটাই বলতে চাচ্ছি, হ্যাঁ আমি রয়্যাল এজেন্ট, এবং সেই জন্য বিডিআর হত্যার রিপোর্টকে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি বেরিয়ে চলে আসছিলাম।
এটা বলার চেষ্টা করতেছে। এটা একটা মানে অভিযোগের একটা লিমিট থাকতে হবে। মানে যারা এই কাজগুলো করতেছে, এই অভিযোগটা একটা ভিডিও বানায়, এরা চিন্তা করে না যে এই ভিডিওটা মানুষ কতটুকু স্বাভাবিকভাবে নেবে। আমি দুর্নীতিবাজ, তা তুমি বলো যে অমুক অমুক জায়গায় তোমার সমস্ত এজেন্সি, আর্মির এজেন্সি, সব ফাইল পত্র সবকিছু আছে, তুমি আমার পরিমাণটা বলো না দুর্নীতিবাজ কোথায়। একটা মহিলার ছবি দিছো তুমি, আফসানা, তার ছবির পিছনটা দিছো, সামনেটা দেখালে না কেন? অফিসারটার কথা বললা না কেন? তার কাহিনী বললা না কেন? কোথায়, কোন সালে, কোন ইউনিট? বাংলাদেশ আর্মির আমার আর একটা অফিসারকে বের করতে হবে। ইলিয়াস ভাই, আমি বলতেছি যে 4টা ইউনিট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কমান্ড করেছে, মেজর হিসেবে 2টা ইউনিট কমান্ড করেছি আমি। আমি যদি ওইগুলো করতাম, লেফটেন্যান্টের গার্লফ্রেন্ডের সাথে যদি আমি অ্যাফেয়ার করতাম, বহুত আগে আমার চাকরি থেকে চলে যেতে হতো। তাইলে আওয়ামী লীগ আসলে আমি মাই দিস টাইম সেনাপ্রধান হয়ে যাইতাম, এই গুণাগুণ থাকলে। কেননা আমার কাছে ওই আরো গল্প আছে যেগুলা, এই সমস্ত গল্পগুলা এই মানে তাকিয়া আফরোজ হিয়া, মেহরুন নেসা হিয়া, এইটা অনেক জেনারেলদের সাথে আমি ছবি দেখতেছি এই মহিলা। এবং এই মহিলা তার এনআইডি তে লেখা আছে জাকিয়া আফরোজ। এনআইডি তে যার নাম জাকিয়া আফরোজ, তার নাম হচ্ছে মেহরুন নেসা। একটা মেজরকে তার সাথে অ্যাফেয়ারের জন্য, এক মহিলার কমপ্লেনের উপর একটা মেজর চাকরি হারাইছে। কিন্তু এই মহিলার সাথে আমি 3 জেনারেলের ছবি দেখতেছি, আমার কাছে রয়েছে। এগুলোকে আমি আপনাকে পাঠাবো? আমি এইগুলো তো পাঠাতে চাচ্ছি না। এই অপরাধীগুলো হয় চাকরিতে আছে, নাহলে রিটায়ার করে গেছে, দে আর স্টিল ইন সার্ভিস। আমরা চাকরিতে থাকতে এই ধরনের কখনো অপরাধ আর্মিতে হয় নাই। হইলে সাথে সাথে এমন অ্যাকশন হয়েছে যে আরো 10 জন সতর্ক হয়ে গেছে। গত 16 বছরে আর্মিকে এমন ভাবে করাপ্ট করা হয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দিয়ে। এবং এখনো আমি আশ্চর্য হচ্ছি যে এখনো দেখছি যে মিলিটারি অফিসারদেরকে বিভিন্ন সিভিল অর্গানাইজেশনে পাঠানো হচ্ছে। এটা পাকিস্তান আর্মি না যে তারা যাই কিছু করবে, তাদের ব্যাটল ফিটনেসটা তারা কখনো কম্প্রোমাইজ করে নাই, যেটা তারা প্রমাণ দিয়ে দিছে গত 1 সপ্তাহের বা 5 দিনের যুদ্ধে। বাংলাদেশ আর্মি ইজ নট পাকিস্তান আর্মি। তারা নিজের ব্যাটল ফিটনেসটা রেখে তারপরে তারা যায় কর্পোরেট সিস্টেমে ইনভলভ হয়েছে, প্রফিট নিয়েছে। তারা কিন্তু লুটপাট করে নাই। বাট আমাদের অফিসাররা রাজনৈতিক দলের নেতাদের সাথে মিলে দেশকে লুটে নিয়ে গেছে, তার প্রমাণ সব আছে। কিন্তু এখন আমাদের সেনাপ্রধান বলেন প্রমাণ দেন, তাহলে আমরা আইসিটিতে হ্যান্ড ওভার করবো। আজ পর্যন্ত একটা মিলিটারি অফিসার, এত গুম খুন হয়েছে, এই বেকুব জিয়াউল হাসান শুধু জেলে গেছে, আর কেউ নাই কেন? আর কেউ কি এই সমস্ত গুম খুন হত্যা কি শুধু জিয়াউল হাসান করছে? বাকিরা কোথায়? এই কথাগুলো বলার জন্য এই ভিডিওটা হয়েছে। আমি তো মনে করি ভিডিও এরকম আরো প্রকাশ করা হোক, পরবর্তী ভার্সানে আফসানা, তারপরে তার ওই লেফটেন্যান্টের গল্প বলুক না আরো কিছু। বাংলা আমার বলা লাগবে না, আমার সাথে যারা চাকরি করছে এই ইউনিটে, এই 4টা-5টা ইউনিটের অফিসাররা, সৈনিকরা সবাই বলবে। তাদের থেকে ইন্টারভিউ নেওয়া হোক। ওই ছবি বন্ধ করে দিলে হবে না, নাম প্রকাশ করে দিক, আমি সবাইকে অনুমতি দিলাম। কিন্তু আমার নামে দুর্নীতির কথা, এই ধরনের পরিচিত, এই নারী গঠিত বিষয়, এগুলো বহুত চেষ্টা করছে তারা। আমার বাড়িতে চলে আসছে মহিলা। ব্রিগেডিয়ার হাসান নাসের স্যার, আমরা আপনাদের এগুলো তো শুধু বর্ণনা দেখছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ আছেন, সৎ মানুষ আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে জানান যে এই সেনাবাহিনীর অফিসাররা কাদের কোথায় কত পরিমাণে সম্পত্তি আছে, কি কি দুর্নীতি করেছে, সেগুলো আমরা তুলে ধরবো। আমরা এর পরের পর্যায়ে কর্নেল হাসিনুর স্যার, আপনার কাছে যাই। আপনি দীর্ঘদিন পাহাড়ে ছিলেন। আমাদের পাহাড়ে এখন যা চলছে, আমার যতটুকু জ্ঞান আছে, আমি মনে করি যে পাহাড় এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নাই। 1996 সালের যেই কথিত শান্তি চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর ভারত যে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে প্রত্যাহারের মাধ্যমে জেএসএস, ইউপিডিএফ, এখন নতুন করে আরাকান আর্মি শুরু হয়েছে। এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থার পালিত কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহাড়কে ধরে রাখা হয়েছে, আপনি সেখানে কাজ করেছেন দীর্ঘদিন। মানে আমাদের সেনাবাহিনী কেন, মানে সেনাবাহিনী কি আপনারা খালি ক্যান্টনমেন্টে আর এর পাশে ডিওএইচএস এ আপনারা এই যে বসে বসে আপনারা খাবেন, ভালো ভালো দামি দামি গাড়ি নিয়ে ঘুরবেন, এই জন্য কি সেনাবাহিনী নাকি? মানে পাহাড় কেন শান্তির নামে আপনারা সেখানে অশান্তি করে তারপর ঢাকায় চলে এসেছেন?
বলবো ভাই? জি 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 প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। আমি এখন পাহাড়ে এসেছি বেড়ানোর জন্য, দুর্গম এলাকা। এখানে সাধারণত যে চেক করা হয়, আমি অবাক, সন্ধ্যার পরে চেক করে না। এটা তো আমি কখনো শুনি নাই। আপনি দিনের বেলা চেক করেন, সন্ধ্যার পরে চেক করেন না। তো যারা অস্ত্র নিয়ে চলাফেরা করে, তারা কি দিনের বেলা আপনাকে অস্ত্র নিয়ে যাবে, আপনি ধরবেন? হয় কিন্তু আপনি যখন থাকবেন না তখনই হয়। আপনি তো ব্যবস্থা করেই দিচ্ছেন, রাতে বেলা ডিউটি করেন না। এই জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ফ্যাসিস্ট হাসিনা। উনি একটা চুক্তি করছেন, যে চুক্তির সাথে আমাদের সার্বভৌমত্ব এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক, যার জন্য এই চুক্তি ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এবং চুক্তির দিন, যেদিন উনি পতাকা কবুতর উড়ান, সেই দিনই চুক্তি বিরোধী দল প্রকাশ করে ইপিডিএফ। এরপরে শুরু হয় দলীয় কোন্দল এবং সংস্কারপন্থী উভয় দলের মিলে প্রায় 5টা দল এই চাকমা অধ্যুষিত এই বিষয় নিয়ে। এছাড়াও নতুন আবিষ্কার হয়েছে কুকি চিন, আর একটা হচ্ছে মং পার্টি, তারপরে আবার এখন আরাকান আর্মি আমাদের সীমান্তে। এগুলি আসলে হওয়ার স্কোপ ছিল না। আমাদের আসলে দায়বদ্ধতা, ভালোবাসা সেনাবাহিনী হিল ট্যাক্সের প্রতি সেটা নাই। কেন নাই তার প্রধান কারণ, আমি যুদ্ধ করতাম দেশের জন্য, আমি জানি ভালো কিছু কাজ করলে আমি প্রশংসিত হব। এই প্রশংসিত জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? যেমন আমি বীর পদক পেয়েছিলাম গর্বের জায়গা থেকে, এখন কিন্তু বীর পদক দেওয়া হয় না। শেখ হাসিনা এটা উড্র করছে। এখন একটা লোক কেন যুদ্ধ করবে? একটা অফিসার, তাকে যদি এই সম্মানটা না দেওয়া হয়, তাকে কি নতুন করে আবিষ্কার করছে যার সাথে আমরা অবগত না? সরকার চায় না আমরা কাজ করি। প্রতিটা ব্যাটালিয়ানেই মনে করেন কিছু অফিসার না থাকলেও যা আছে তা যে কাজ করা সম্ভব, সে এখন জীবন ঝুঁকি নিয়ে কেন কাজ করবে? সরকার তো চায় না। নাম্বার 2 যে জিনিসটা আছে, দেখেন আপনি এই এসএসএফ, কত এসএসএফ একটা দেশের, কি এই যে মনে করেন মাইন্ডসেট আপনি দেখেন যে 4 স্তরের নিরাপত্তা, 3 স্তরের নিরাপত্তা। কেন? আপনি এই দেশের নাগরিক না, আপনার এত নিরাপত্তা লাগবে কেন? আর সেনাবাহিনীর লোক এত নিরাপত্তা নেবেন কেন? ওই প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা, প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা, স্ট্যান্ড বাই, তারপর ডিজিএফ এর অসংখ্য অফিসার। সেনাবাহিনীর প্রধান, আমি জানি না তার কোথায় পাইছে এই অবৈধ মানে দলবিন্যাস। তার সাথে বেশ কয়েকজন অফিসার একসাথে অস্ত্র সহ। আমার জানা মতো সেনা প্রধানত এই স্কোপ নাই এই অস্ত্র রাখার, এই বাহিনী তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেনাপ্রধান গর্বের সেনাপ্রধান, জনতা আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান, তাকে মারবে কি? মারা তো কথা না। আর এই যারা তাকে নিরাপত্তা দেয়, তারা আসলে প্রোটেক্ট করতে পারবে তাকে? মাঝখান দিয়ে বিড়ম্বনা সৃষ্টি করে। এই যে ঢাকায় নিয়ে আসা ব্যক্তির স্বার্থে নিরাপত্তার নাম বলে, আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত, জরুরি। ক্যাম্পে অফিসার দেন, এখন অফিসার নাই। কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে সার্চ করবেন, কিছুই আমরা জানি না। খুব দুঃখজনক লাগে। আজকে কোনো বিপদ হলে আমরা হ্যান্ডেল করতে পারবো না, আমরা সেই সামর্থ্য নাই হ্যান্ডেল করার। আপনি সব লোক ঢাকায় থাকবে, এটা তো কাম্য না। ঢাকা থেকে আমি মনে করি ঢাকায় মূলত এই অফিসারদেরকে ক্যাম্পে পাঠানো, সে যেই করেরই হোক, তাকে তাকে করতে হবে। আগে অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতো ক্যাম্পে। মনে করেন এখনো যদি মনে করেন কোন অফিসার 3 বছর চাকরি করে হিল ট্যাক্সে, ভালো কাজ করে, তার প্রমোশন অগ্রগণ্যতা দেওয়া হবে। হিল ট্যাক্সে চাকরি করছে, সমতলে আসলো, তাকে বাড়ি বাড়ি গেলে তো পাওয়া যায় না, আর্মি কোয়ার্টার দেরি হয়, সেটা আগে দেওয়া হইতো। এবং তার জন্য বিশেষ খেতাব ছিল, পদক ছিল। আসলে আমি মনে করি আসলে সরকার চান না অপারেশন হোক। আমি এটাও শুনছি রাতে বেলা অপারেশন বন্ধ। এটা কেমন করে সম্ভব? নাইট অপারেশনের একটা তো আমাদের প্রশিক্ষণ অংশ হিল ট্যাক্সে, কেমন রাতের অন্ধকারে চলতে হয়, এটি করতে হবে। নদী পারাপার বন্ধ কেন? আমি জানি না। আমার সরকার চাচ্ছেন না, সেনাপ্রধান সেনাবাহিনীও চাচ্ছেন না এগুলো হোক। আসলে আমরা কি করতেছি, কেন করতেছি, আমি কিছুই জানি না। আমাদের দেশ আমরা নিজেদের মতো করে চালাবো। এখানে আমি আমি ইংরেজ ভাই বলি, আমি অবাক হবেন,
ক্যাম্পে সৈনিক আছে, তাকে তার ফুটাইয়া পানি খায়। আরে বাবা, তুমি ফুটাইয়া পানি খাচ্ছ কেন? তুমি তো মুখ ধুচ্ছ এই ঝর্ণার পানি। তোমার সাথে শত শত লোক, হাজার হাজার লোক এই ঝর্ণার পানি খাচ্ছে, তোমাকে এর সাথে অভ্যস্ত হইতে হবে। তা আমি তো আসলে আইসোলেশন হয়েছে নিজে নিজেই। হঠাৎ আপনি হাত ধুচ্ছেন ঝর্ণার পানি দিয়া, প্লেটটা ধুচ্ছেন ঝর্ণার পানি দিয়া, মুখ ধুচ্ছেন ঝর্ণার পানি দিয়া, খাচ্ছেন মিলা আপনি সেই ফুটানো পানি। এটা তো মস্করা, জ্ঞানহীন, মানে বুদ্ধি, মানে বেকুবের মতো কাজ। আমাকে অভ্যস্ত হইতে হবে, যেহেতু এটা এমন কিছু না যে নতুন কিছু। আমার আশেপাশে জনগণ সেই একই পানি খাচ্ছে, এইটাও একটা ট্রেনিং এর অংশ। তা আমি মনে করি ভাই, না, এই যে হাসিনা যে আপনাদেরকে এই 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 এখনকার যে সেনাপ্রধান, এই ব্যক্তি সম্ভবত যমুনা টিভিতে গিয়ে একটা না না উনি না, শফি, মেজর জেনারেল শফি একটা বক্তব্য দিয়েছিলেন যে আপনাদের ভাত খাওয়ায়, মানে আর্মিরে ভাত খাওয়া। আপনাদের আর্মি বেশিরভাগ, আমি এই ইউনুসের সাথেও কিছু আর্মি অফিসার দেখে পেট এরকম মোটা, এ কি পুলিশ না আর্মি বোঝা যায় না। মানে ইলিয়াস ভাই, এই পেট নিয়ে পাহাড়ে উঠবে কেমনে? আমার লজ্জা লাগে। ইভেন যদি কোনো কাজে না লাগে, অন্তত পেটটাকে নিচের দিকে চাপে রাখে বেল্ট। এখন এই যে মনে করেন 2 বেলা ভাত দিয়ে যুদ্ধকালীন আপনি সময় কি করে ভাত খাবেন? যুদ্ধকালীন সময় ভাতটা বেশিক্ষণ রাখা যায়, নষ্ট হয়ে যায়। আগেকার দিনে একটা বৈরী পরিবেশ ছিল, আটা খুব খারাপ ছিল, এখন আটা খুব ভালো। তা আমি মনে করি জরুরি চেঞ্জ করা উচিত, আমাকে রুটি খেতে হবে। এটা অভ্যাস, মানে যুদ্ধ মানে না, যুদ্ধ কবে আরাকানদেরকে প্রতিহত করার জন্য আমরা মানে রোহিঙ্গাদেরকে ধরে রেখে তারপরে আমরা মানে আগে আমি জানি না ওই সময় 1992-তে, তারপরে 78-এ 2বার আরাকান এই রোহিঙ্গাদেরকে এখানে ঢুকিয়েছিল তারা। এক সময় একবার ছিল জিয়াউর রহমান ক্ষমতায়, তারপরের বার ছিল খালেদা জিয়া ক্ষমতায়। তো ওই সময় আপনি কোথায় ছিলেন আমি জানি না। মানে তখন যে এই যে আমরা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আরাকানে আবার পাঠিয়ে দেব এই থ্রেট করে, তারপরে মিয়ানমারকে বাধ্য করা হলো তাদেরকে ফেরত নেওয়ার। মানে এখন মানে ওই আগে যেই কৌশলটা নেওয়া হয়েছিল সেই কৌশল না করে এখন আমরা শুনছি কেউ কেউ আবার করিডোর দিয়ে দিচ্ছেন, এই সেই, মানে এগুলো করে কি আসলে আমাদের এই আরাকান সমস্যাটা সমাধান হচ্ছে? আচ্ছা ইলিয়াস ভাই, আপনি 14 তারা বসে, ইভেন ডিজিএফআই জানে না, জানেন কি হচ্ছে না হচ্ছে। আরাকানের এই যে আরাকানটা কারা? এটা হলো বর্মী, এটা দস্যু, মগের মুল্লুক যে শব্দটা আছে, এই মগ দিয়ে, এই মগের সাথে আপনি এখন যে সুযোগ আছে, ওরা একটা চাপে পড়ছে। কে বলছে আমার চাপে পড়ছে? ওরা তো আমার বলে নাই। কদিন আগে পয়লা বৈশাখ করলো না, বাংলাদেশের ভিতরে ঢুকে ইউনিফর্ম করে নাচ গান করলো, ওটা চাপে নাই। আমরা এখন ইউএন বললো চাপে আছে, তো ইউএন বলুক, কেমন সমাধান হবে? এখনো মায়ানমারের এমন মিসাইল আছে যা মারলে আমাদের চিটাগাং হিট হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মায়ানমারের ল্যান্ড। আরাকান আর্মি এখনো বিপদে পড়লেও তাদেরকে অবশ্যই আমরা করিডোর দিব, ওই শর্তে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না, মিয়ানমার রাজি, চীন রাজি, এবং আমার রোহিঙ্গাকে পূর্ণাংশ মানে সম্মানজনক জায়গায় তাকে রাখতে হবে। এইসব জিনিস কথা বলতে গেলে ভাই, এলাকার লোক অর্থাৎ রোহিঙ্গা প্রতিনিধি নেবেন, অল গোয়েন্দা বাহিনী নেবেন, 3 বাহিনীর লোক থাকবে, সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনাকে বাস্তবায়ন করবেন। সরকার উল্টাপাল্টা করতেছে, আমাদের সেনাবাহিনীও তেমন একটা দায় লাগাচ্ছে না। আমি এটা খুব লজ্জাজনক। তবে আমি মনে করি এই লোকদেরকে, প্রশিক্ষিত লোকদেরকে ধ্বংস করছে কিন্তু আমাদের না জানার জন্য। আমরা ইতিহাস পড়ি না, যার জন্য বিপদে পড়ছি। তো ইলাখালি ভাই, একটা বিষয় নিয়ে মানে আমি আলোচনা করি, সেটা হলো মেজর জিয়া। আমার মনে হয় আলোচনা করা দরকার। এটা সেনাবাহিনী, সেনাপ্রধানের দায়িত্ব। আমরা আজকে বিপ্লব নিয়ে কথা বলতেছি, ওই জিয়া কিন্তু তখনই মনে প্রাণে বিপ্লব, হ্যাঁ আমিও বিপ্লব করছি, অস্ত্র ছিল না, জিয়াও অস্ত্র নেয় না। জিয়া বলছে আমি বিদ্রোহ করছি, হ্যাঁ বিদ্রোহ করছে মনে প্রাণে, অস্ত্র নিয়ে তো বিদ্রোহ করে নাই। আমরা অনেক অফিসার মনে প্রাণে ঘৃণা করতাম হাসিনাকে। এখন সেই লোকটাকে যখন পলায় গেল নিজের জীবন বাঁচানোর জন্য, তাকে নানা রকম বসিলা খুঁজে, ওই যে আপনার সাথে কথা বলছিলাম, তার সাথে পরিচয় করে কত নগ্নভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জিয়াকে। জিয়া এখন জীবিত, এখন কার দায়িত্ব জিয়াকে প্রতিষ্ঠিত করা, জিয়া নিরাপরাধ? সেনাপ্রধানের। কিন্তু দেখেন সেনাপ্রধান গোয়েন্দা তার কাছে নাই, তিনি যা যা আইনি যে বিষয়গুলো করছেন সেই বিষয়গুলো তিনার নিজের মতো করে তিনি করছেন। সেনাবাহিনী তাকে কোনো সহায়তা করছে না, এমনকি সরকারও যে খুব বেশি আন্তরিক তা না।
আসলে এই সরকার চাচ্ছে না আওয়ামী লীগ কলঙ্কিত হোক। আপনি এত কিছু কমিশন করতেছেন, আপনি নারী কমিশন করলেন কারণ সারা মাঝখানে, কেন এই কমিশন? আপনার দরকার ছিল না জঙ্গি কমিশন, জঙ্গি নাটক যেগুলি হয়েছে এগুলির জন্য একটা কমিশন দরকার, এটার জন্য একটা কমিশন দরকার। আসলে এই যে এত মানুষ মারা হলো জঙ্গি নাটক করে, হলি হার্টিজান থেকে শুরু করে এই যে জাহাজ বাড়ি, এই জন্য একটা কমিশন দরকার। এই অপরাধে অসংখ্য নিরীহ লোক জেলখানায় আছে, আমি জিয়া সব কটার সাথে জড়িত, আর এই দায়িত্ব সেনাপ্রধানের নিতে হবে। হ্যাঁ, তুমি আমার আশ্রয় থাকো। সেনাপ্রধান তো ওই মামলাগুলোতে আপনার যাদেরকে জামিন দেওয়া হচ্ছে সেখানে সেনাবাহিনীর চাপ দিয়ে জাজ সাহেবকে আপনার সেগুলো স্টে অর্ডার নেওয়াচ্ছে, ওই জামিনগুলো স্টে করে দিচ্ছে, মামলাটা স্টে করে দিচ্ছে। এই যে এগুলো সেনাবাহিনী মানে তার দায়িত্বের বাইরে গিয়ে করছে, কিন্তু আসল দায়িত্ব যেটা সেটা করছে না। যাক, কর্নেল হাসিন, আমরা আপনার কাছে আবার আসি, তার আগে আমরা একটু ভেতরের খবর জেনে আসি। আপনারা তো বাইরে বাইরে যা থাকেন সেটা, মানে ভেতরে ওদের বউ নাতিপুতি এই যে কি বলে শাশুড়িরা যা করছে ভেতরে, সেই খবর আমাদের তাজনুমা মাহা উনি আছেন, উনি আমাদের মেজর তানভীর হায়দার